প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ নোট হতে। দ্বিতীয় আইন আজকে শুরু হবে। প্রবলেমেটিক প্রশ্নের উত্তর আমরা পড়ছি। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এই আইন থেকে আমরা যে কয়টা প্রবলেমেটিক প্রশ্ন আছে আশা করছি আজকে শেষ করে ফেলতে পারবো। সমস্যামূলক প্রশ্নোত্তর। প্রশ্ন 1, ক একখণ্ড জমির মালিক মানে সত্যবান, কিন্তু জরিপ কর্মচারীদের ভুলে ওই জমি খ এর নামে রেকর্ড হয়েছে, তার মানে রেকর্ডে ভুল আছে। রেকর্ড সেটা সিএস হতে পারে, এসএ হতে পারে, আরএস রেকর্ড হতে পারে। তো এই রেকর্ড বা খতিয়ান বা পর্চাতে নামের ভুল, তাহলে সম্পত্তির মালিক ক, কিন্তু খ এর নাম চলে আসছে খতিয়ানে। খতিয়ানে কার নাম নাই? ক এর নাম নাই। এই হচ্ছে সিচুয়েশন, বোঝা গেল? জি স্যার। তো এই ধরনের ক্ষেত্রে ঘোষণামূলক মামলা করতে হবে এবং সেই সুযোগে খ ওই জমি থেকে ককে বেদখল করেছে। রেকর্ডে আমার নাম আছে, যাও সরে যাও আমার জমি থেকে, এই কথা বললে খ কি ককে জমি থেকে বেদখল করেছে। বোঝা যাচ্ছে এটা একটা কি জমি মানে স্থাবর সম্পত্তি, সেটা শুধু ভূমি হতে পারে, ফসলি সম্পত্তি হতে পারে, পতিত সম্পত্তি হতে পারে, পুকুর হতে পারে। ঠিক আছে? তো পুকুরও জি জমিরই অংশ। এক কথায় ইমমুভেবল বা স্থাবর সম্পত্তি। ক এর প্রতিকার কি? এই অবস্থায় বেদখল কিন্তু হয়ে গেছে, সংশ্লিষ্ট জি বিধানাবলী উল্লেখপূর্বক যুক্তি সহ আলোচনা করো। তাহলে এখানে আমাদের কি কি প্রতিকার আছে আপাতত দৃষ্টিতে? এসআর অ্যাক্ট যেহেতু পড়ছি, তাহলে এসআর অ্যাক্টের 9 ধারা, 8 ধারা। ঠিক আছে, এখানে প্রথমে মালিক শব্দটা উচ্চারণ আছে, তাহলে 842-এও মামলা করা যেতে পারে। আর যদি 6 মাসের মধ্যে হয় তাহলে 9 ধারাতেও মামলা করা যেতে পারে, তাই না? জি তো ঘটনা বিচার্য বিষয় প্রশ্ন থেকে নিব। ক্ষয়ের আইনগত অধিকারটা কি? প্রথমত, এদের 9 ধারায় মামলা করা যাবে যেহেতু মালিক ছিল, দখলেও ছিল কিন্তু বেদখল হয়েছে রিসেন্টলি। তাই 6 মাসের মধ্যে যদি আসে তাহলে 9 ধারায় মামলা করা যাবে। আর দ্বিতীয়ত, 842-ও মামলা করা যাবে। ঠিক আছে? জি আর তৃতীয়ত, এই যে 842-এর যে কোনো একটা মামলা বা 9 ধারায় মামলা করার পরে যে ডিক্রি পাবে, তৃতীয়ত উপরোক্ত দুইটি প্রতিকারের যে কোনো একটির মাধ্যমে ক প্রতিকার প্রাপ্তির পর অর্থাৎ ডিক্রি লাভের পর উক্ত ডিক্রির ভিত্তিতে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি, আমরা যেটাকে বলি সংক্ষেপে এসি ল্যান্ড, তাই না, জি এর নিকট আবেদন করে রেকর্ডের ত্রুটিটি বা ভুলটি সংশোধন করে নিজ নামে রেকর্ড প্রণয়ন করে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? তার মানে নিজ স্যার, নামে এই তিন খারিজ হয়ে নম্বরটা কি যাবে, লাগবে স্যার? নিজ নামে খারিজ হয়ে যাবে এবং একটা প্রস্তাবিত বা মিউটেশন খতিয়ান সৃষ্টি হবে, নতুন হোল্ডিং সৃষ্টি হয়। কি বলছিলেন বলেন? মানে 3 নম্বর পয়েন্টটা কি লাগবে স্যার? মানে তিন দেওয়া নম্বর লাগবে? পয়েন্টটা আপনাদের একটু প্র্যাকটিক্যাল নলেজ দিয়েছি, এটা অপশনাল। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। তো এটা দিলে বোঝা যাবে আপনি প্র্যাকটিক্যালি এই ধরনের কাজ করেন, জি একটু জি ভালো নম্বর হবে, জি না দিলেও সমস্যা নলেজ নেই। আছে। মানে আমি এটা জানি বলে এখানে প্রবেশ করিয়ে দিয়েছি, তাই না? 2 নম্বরের ক, দুইটা প্রশ্ন ক খ। এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। বেদখল হয়েছে, পুনরুদ্ধার করতে চায়। আপনি এসআর অ্যাক্টের 9 ধারা মোতাবেক উক্ত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করার সিদ্ধান্ত নিলেন। আপনি তার কাছ থেকে কি কি বিষয় জেনে নেবেন এবং আপনার আর্জিতে অন্তর্ভুক্ত করবেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, উক্ত মোকদ্দমায় বিবাদী তার লিখিত বর্ণনায় উল্লেখ করে যে বিরোধী ও সম্পত্তিতে তার সত্য রয়েছে। 9 ধারায় কি সত্য দাবি করা যায়? না না। কারণ তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করেছেন। তাহলে বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তাহলে তো হয়ে গেল, 9 ধারায় মামলা করলে আমি কি কি জেনে নেব? তাহলে আর্জিতে যা যা থাকে সেগুলো। হ্যাঁ। আর 9 ধারায় বিবাদী যেহেতু সত্য দাবি করছে, সেটা সম্ভব না। সত্য দাবি করলেও বিবাদীর বক্তব্য কাজে আসবে না, বাদী ডিক্রি পাবে। কিন্তু বিবাদী আবার উল্টো বা কাউন্টার আরেকটা মামলা করতে পারবে, যদি সে প্রকৃত মালিক হয় 8 ধারায় মামলা করতে পারবে, তাই না? জি আচ্ছা, এখানে দেখেন আরেকটা বিষয় দেখি, বাস্তবে যদি বিবাদী আপনার কাছে আসে, হ্যাঁ,
মনে করেন 9 ধারায় জি একজনের কাছে গেলেও কিন্তু বিবাদী যদি আপনার কাছে আসে, এসে বলে যে স্যার আমি সম্পত্তির প্রকৃত মালিক এবং আমি ককে বেদখল করেছি বা ওই ব্যক্তিকে বেদখল করেছি, তাহলে বিবাদী তো অলরেডি দখলে আছেই। তাহলে জাস্ট 42 ধারায় সত্য ঘোষণা মামলা করলেই হচ্ছে, দখল উদ্ধারের জন্য 8 ধারা দরকারই হচ্ছে না। ক্লিয়ার হলো বিষয়টা? জি জি, যেহেতু দখল আছেই। তো ঠিক আছে। বিবাদী যদি সত্য ঘোষণার মামলা করে 42 ধারায় ডিগ্রি পায়, তাহলে প্রথম মামলায় যে 9 ধারায় যে ডিগ্রি পাবে তার এই ডিগ্রির কোনো কাজে আসবে না। বুঝতে পেরেছেন? জি, জি। যেহেতু তার দখলে নেই। তার দখলে নাই। এখন 42 ধারায় মামলা করে যখন সত্য ঘোষণা হয়ে যাবে বিবাদীর পক্ষে আরেকটা কাউন্টার জি মামলায়, তখন জি আর 9 ধারার মামলার কার্যক্রম স্থগিত হয়ে যেতে পারে, যদি 42 ধারায় আগে মামলাটা সে ডিক্রি করে নিতে পারে। অথবা ডিক্রি হয়ে গেলেও জারি মামলা করতে গেলে এই ডিক্রির কাগজ দিয়ে এই 9 ধারার মামলা যখন কি করবে, রিভিশন করবে, রিভিশনে গিয়ে 9 ধারার মামলা বাতিল হয়ে যেতে পারে ডিক্রিটা। 9 ধারার তো রিভিউ চলে, রিভিশন চলে, আপিল তো চলে না 9 ধারায়, তাই না? না স্যার, 9 ধারা শুধু রিভিশন। জি হুম। তাহলে কি কি জেনে নেব? 9 ধারায় মামলা করার ক্ষেত্রে নালিশি সম্পত্তির প্রকৃতি কি, তার মানে সম্পত্তিটা স্থাবর না অস্থাবর, এটা আসলে স্পষ্ট হবে, তাই না? জি কারণ 9 ধারায় মামলা করতে হলে অবশ্যই সেটা স্থাবর সম্পত্তি হতে হবে, অস্থাবর সম্পত্তির জন্য 10 এবং 11 ধারা, তাই না? জি নালিশি সম্পত্তির তফসিল জেনে নেব কেন? কারণ কোন আদালতের স্থানীয় ইখতিয়ারে অবস্থিত, সেই আদালতে তো আমাকে মামলা করতে হবে, তাই না? নালিশি জি সম্পত্তির পরিমাণ জেনে নেব, পরিমাণ জানার পরে সেটার আনুমানিক মূল্য নির্ধারণ করব। কেন? আনুমানিক মূল্য না জানলে আমি আবার সম্পত্তির তাইদাদ বের করতে পারবো না, আর তাইদাদ বের করতে না পারলে আর্থিক এখতিয়ার পাবো না, আর্থিক এখতিয়ার না পেলে আদালতের আর্থিক এখতিয়ারের ভিত্তিতে সিভিল জজ না সিনিয়র সিভিল জজ না যুগ্ম দায়রা জজে দায়ের করতে হবে, সেটা স্পষ্ট হওয়া যাবে না, তাই না? জি তাহলে আমি কেন জেনে নিচ্ছি সেটার পয়েন্টও দিচ্ছি, আবার ব্যাখ্যাও দিচ্ছি এক লাইনে। বাদীর দখল, বাদী বৈধ উপায়ে দখলে ছিল কিনা তা জেনে নেব। মানে বাদী তো আমার কাছে এসেছে মামলা করার জন্য, সে এখনো বাদী না, মামলা করার পর বাদী হবে। যিনি আমার কাছে এসেছেন তিনি মামলা করার পর বাদী হবেন। এই যে বাদী হতে চলেছেন, নাম দিলাম রহিম, এই রহিম যে দখলে ছিল এটা কতদিনের জন্য ছিল এবং সে দখলে কিভাবে ছিল, এরকমও হতে পারে যে করিমের সম্পত্তি রহিম কিছুদিন আগে দখল করে নিয়েছে, আবার উল্টো করিম তার সম্পত্তি আবার দখল করে নিয়েছে, হয়তো বা কিছুদিন দখলে ছিল, এরকমও তো হতে জি পারে, তাই না? জি আবার পারে। 6 মাস আগে দখলে ছিল, তাহলে তার 9 ধারায় মামলা করা যাচ্ছে না, তাই না? জি কিন্তু প্রশ্নে যেহেতু 9 ধারায় বলে দিয়েছে, আমাকে শিওর হতে হবে। বেদখল, বাদীকে অবৈধ উপায়ে বেদখল করা হয়েছে কিনা তা নিশ্চিত হবে। তার মানে বাদী যদি ওই সম্পত্তি বিক্রয় করে থাকে নিজে থেকে, বা বিনিময় করে থাকে, বা হস্তান্তর করে থাকে বৈধ উপায়ে, তাহলে যে সম্পত্তি বিক্রয় করেছে ওই সম্পত্তি আর কি ফেরত পাওয়া যাবে? না। তার মানে বেদখলটা অবৈধ হতে হবে, জোরপূর্বক হতে হবে। বেদখলের ব্যাপ্তি, বেদখলের সময়কাল 6 মাস অতিবাহিত হয়েছে কিনা তা নিশ্চিত হবে, কেন? তামা দিতে পারিত কিনা তাই। যার বা যাদের দ্বারা বেদখল, অর্থাৎ বিবাদীদের নাম, যার বা যাদের দ্বারা, যার মানে একজন বিবাদী, আর যাদের বলতে একাধিক যদি বিবাদী হয়, তাই দুই ল্যাঙ্গুয়েজই ইউজ করেছি, ওকে? জি তিনি বেদখল হয়েছেন, অর্থাৎ বিবাদী বা বিবাদীগণের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা জেনে নেব। কেন? মামলায় বিবাদীর নাম ঠিকানা লাগে তাই। প্রয়োজনীয় প্রমাণাদি, সে যে এই সম্পত্তিতে দখলে ছিল তার প্রমাণ কি, কি প্রমাণ থাকতে পারে? সে হোল্ডিং ট্যাক্স দিয়ে নিয়মিত দিচ্ছিল, সেখানে যদি মিটার থাকে, ইলেকট্রিক মিটারের বিল তার নামে আছে কিনা, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? জি তারপরে সম্পত্তি তার খারিজ আছে কিনা, নিয়মিত খাজনা দেয় কিনা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে প্রমাণের, কিসের প্রমাণ? দখলের প্রমাণ, তাই না? বাদীর বিগত 6 মাসের মধ্যে দখল প্রমাণের দলিল দলিলাদি সম্পর্কে জেনে তা যাচাইও করব, ঠিক আছে? জি এটা হলো কি কি জেনে নেব। এবার আমি জেনে তো নিলাম, এবার আরজি লিখতে গিয়ে কি কি অন্তর্ভুক্ত করব সেটা প্রশ্নে চেয়েছে। এবার অন্তর্ভুক্ত করি, ঠিক আছে? বাদী ও বিবাদীর নাম সহ পূর্ণাঙ্গ ঠিকানা, নালিশি সম্পত্তির প্রকৃতি, তফসিল চৌহদ্দি, পরিমাণ, আনুমানিক মূল্যমান বা তাইদাদ ইত্যাদি তথ্য সংবলিত বিবরণ দিয়ে দিব। কোথায়? বডিতে, তাই না? জি উচ্চ আদালতের স্থানীয় আর্থিক এখতিয়ার আছে মর্মে ব্যাখ্যা বডিতে,
নালিশি সম্পত্তিতে বাদীর পূর্ববর্তী দখলের প্রকৃতি, এটাও বর্ণিত কিভাবে সে দখলে ছিল। সে নিজেই দখল করছিল, চাষাবাদ করছিল, না ফার্ম আছে, না দোকান আছে, না বাড়ি আছে, না সে অন্য কাউকে লিজ দিয়ে রেখেছে, না মর্টগেজ দিয়েছে। এটা হচ্ছে দখলের প্রকৃতি। নালিশি সম্পত্তিতে বাদীর বেদখলের প্রকৃতি, কিভাবে বেদখল করলো, জোর করে করলো নাকি, তাই না? জি। এই যে বেদখলের প্রকৃতি থেকেই তো কজ অফ অ্যাকশন সৃষ্টি হবে। নালিশি সম্পত্তিতে বাদীর বেদখলের তারিখ, অর্থাৎ মোকদ্দমা দায়েরের কারণ সৃষ্টির সময়, কজ অফ অ্যাকশন ও সৃষ্টির কত? সময়। তামাদি বিষয় এখতিয়ার, অর্থাৎ এই তারিখ থেকে 6 মাসের মধ্যে মামলা দায়ের করছি, এর ব্যাখ্যা। বাদী পূর্ববর্তী দখল প্রমাণের জন্য প্রয়োজনীয় দলিলাদির তালিকা ফিরিস্তি আকারে দিতে হয় আর্জির শেষে। দখল পুনরুদ্ধার তথা বাদীর অনুকূলে ও বিবাদীর প্রতিকূলে ডিক্রি প্রদানের প্রার্থনা দিয়ে দেব। এখানে বিবাদীর যুক্ত করলে ল্যাঙ্গুয়েজটা আরো স্পষ্ট হচ্ছে, তাই না? জি। এরপরে খ, বিবাদী এসে বলছে এই সম্পত্তির মালিক আমি, এর এর জন্য সে একটা ভালো দলিল দেখাচ্ছে এবং দলিলও সঠিক আছে। তাহলে কি হবে? বিবাদীর সত্য দাবি সংক্রান্ত যুক্তি কি মূল্যায়ন হবে? আর 9 ধারা বিধান মতে কি বলা হচ্ছে? আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি সম্পত্তিতে তার কোনো সত্ত্ব থাক বা না থাক, তাই সে মালিক হোক আর না হোক, উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবে। অত্র ধারার মূল বক্তব্য হলো দখলদারি দখলে থাকবেন, তার সত্ত্ব থাক আর না থাক, তাই না? জি। অতএব বিবাদীর যে বক্তব্য, হ্যাঁ, এটার এখানে সত্ত্ব বিষয়ে অনুসন্ধান করার কোনো সুযোগ নেই, কারণ দখল ও বেদখল বিবেচ্য বিষয় নয় ধারায়। তাহলে অত্র মামলায় আমার মক্কেল অর্থাৎ বাদীর পক্ষে রায় হবে এবং সে মোতাবেক ডিক্রির প্রস্তুতপূর্বক বাদীকে প্রতিকার প্রদান করা হবে। ঠিক আছে? কারণ জি। বিবাদীর যে বক্তব্য সেটা কাজে আসবে না। এটা 8 ধারা হলে কাজে আসতো, অথবা 42 ধারা হলে কাজে আসতো, তাই না? জি। 3, রনেশের সংগ্রহে জয়নাল আবেদনের একটি ছবি আছে যা সে বিক্রয় এর জন্য জামালের সহিত চুক্তিবদ্ধ হয়। কার সহিত? জামালের। জামাল। কে? রনেশ। জামাল ছবিটির জন্য সমুদয় মূল্য প্রদান করেন, কিন্তু রনেশ ছবিটি সরবরাহ করতে অস্বীকৃতি জানায়। এই যে ছবি, এটার একটা অ্যাস্থেটিক ভ্যালু আছে, শিল্প মূল্য আছে, তাই না? জি। এটা তো একটা সাধারণ কোনো ছবি নাই, একজন বিশেষ ব্যক্তির ছবি, এবং অরিজিনাল ছবি এক পিসই থাকে। তো ওই যে ছবিটা সে যদি না দেয়, তাহলে সেটার যে মানসিক অবস্থা তৈরি হবে আর জামালের, সেইটার আর্থিক মূল্য দিয়ে কি করা যাবে না, পরিমাণ করা যাবে না, মানে মানদণ্ড নাই, তাই না? জি। 12-2 আছে না এই কথা? জি, মানে যখন ক্ষতির বা- নির্ণয় মানে মানদণ্ড থাকে না যখন। মানদণ্ড থাকে না, কারণ এই তার সাথে 5 লাখ টাকায় ডিল হচ্ছে এখন। সে এটা যদি না দেয় তাহলে তার কতটুকু ক্ষতি হবে, এটা আসলে মানদণ্ড নয়। কারণ ছবির মূল্য এক একজনের কাছে এক এক ভ্যালু, কোথায় সেল হচ্ছে তার উপর ডিপেন্ড করে। জামাল ছবিটির সরবরাহের জন্য রনসের বিরুদ্ধে কি মামলা দায়ের করতে পারেন? আইনের সুনির্দিষ্ট বিধান উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। তাহলে এছাড়া একটের 12 খ ধারা বিধান মতে যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড থাকে না, সেক্ষেত্রে উক্ত চুক্তি প্রবলের আদেশ দিতে হবে। এটা হচ্ছে মূল বক্তব্য, তাই না? রেকর্ড হচ্ছে তো নাকি? জি স্যার, রেকর্ড তো হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রাসঙ্গিক আইন এখানে দেখলাম, আপনারা ঘটনা বিচার্য বিষয় দিতে পারেন। এরপরে সিদ্ধান্ত। আলোচ্য ঘটনায় রণেশের সংগ্রহে জয়নাল আবেদনের একটি ছবি আছে যা সে বিক্রয়ের জন্য জামালের সাথে চুক্তিবদ্ধ হয়। জামাল ছবিটির জন্য সমুদায় মূল্য প্রদান করেন, অর্থাৎ আমি প্রথমে যেহেতু ঘটনা দিইনি তাই ঘটনাটা এখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি, হ্যাঁ। জি। তাহলে যেহেতু জয়নাল আবেদনের ছবি অত্যন্ত দুষ্প্রাপ্য বা তা বিক্রয়ের চুক্তিটি বাস্তবায়ন না করলে যে ক্ষতি হবে তা পরিমাণের কোনো কি নাই, মানদণ্ড মানদণ্ড। নেই বা মানদণ্ড থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে মূল বক্তব্য এই প্রশ্নের। এই মানদণ্ড থাকে না যদি মনে থাকে আপনার, এটা 12, যদি 12 খ উল্লেখ না করেন, জাস্ট 12 উল্লেখ করলেও হবে কিন্তু, হ্যাঁ। জি স্যার, সেক্ষেত্রে 12 উক্ত ধারায়। চুক্তি প্রবলের আদেশ দিতে হবে। সুতরাং
জামাল ছবিটি সরবরাহের জন্য রনিশের বিরুদ্ধে চুক্তি প্রবলের মামলা যদি 12 ধারায় করে ডিক্রি পাবে এবং ছবিটাও সে পাবে, এবং যে টাকায় চুক্তি হয়েছিল ওই টাকাই শুধু দিতে হবে, ঠিক আছে? এরপরে কবিরের সঙ্গে জয়নুল আবেদিনের একটি ছবি আছে। উক্ত ছবি বিক্রির জন্য তিনি সগিরের সহিত চুক্তিবদ্ধ হন। তাহলে একই প্রশ্ন, তাহলে 3 নং প্রশ্নের উত্তর দেখলেই তো হচ্ছে, তাই না? জি। এক্স ও ওয়াই 3 মাসের মধ্যে একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয়। অংশীদারি চুক্তি মানে পার্টনারশিপ ডিড, হ্যাঁ। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই ওয়াই অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে। তারপরে 3 মাস না হতেই বলছে 3 মাসের ব্যবসা করবে, 3 মাস পুরো না হতে বলছে আমি আর থাকবো না ভেতরে। হ্যাঁ, শেয়ারে ব্যবসা করা বিপজ্জনক, তাই না? জি। আমার লাইফেও একবার শুরু করেছিলাম। ওই ব্যবসাটা যদি আচ্ছা। সফল হতো, হ্যাঁ আমি যে বলি, যে ব্যবসাটা আমি শুরু করেছিলাম সম্ভবত সেটা যদি টিকে যেত, পারফরমেন্স ভালো ছিল প্রথম 1 বছরে। মানে প্রথম মাসে মেবি 50,000 প্লাস লাভ হয়েছিল। সেটা আমি বলছি কত সালের ঘটনা, 2000 সম্ভবত 11 সালের শেষের দিকের ঘটনা। যদি সেটা আচ্ছা। হতো আচ্ছা। তাহলে আমার ল পড়াই হতো না, এবং আমি অ্যাডভোকেট হতো না, আপনাদের পড়াতেও পারতাম না। সেটা একটা শেয়ার বিজনেস ছিল, মোবাইল ফোনের বিজনেস ছিল আমাদের যাক, এলাকায়। তাহলে একদিক থেকে ভালোই হয়েছে স্যার, ব্যবসাটা না হ্যাঁ, হয়েছে। যেটা ভাগ্যে আছে সেটাই তো হবে। বাবা বিজনেস করতো, আমি বিজনেস করতাম। প্রথম মাসে 2011 সালে 50,000 প্লাস যখন ইনকাম হলো, এবং দারুণ সেল। মানে আমার এলাকার আমি একটা পরিচিত মুখ, এবং যাকে নিয়েছি সে আবার আরেকটা এলাকার খুব পরিচিত মুখ। দুইজনের নামই শহীদুল। হ্যাঁ, তো দোকান আচ্ছা। করলাম। দোকান করে, দুই বন্ধু দোকান করে কিছুদিন পরে দেখা যাচ্ছে তার বাবা, আমাদের এত লাভ হচ্ছে, তার বাবা আর এটা সহ্য হলো না। কি হলো, আচ্ছা। একটা ঝামেলা সৃষ্টি করলেন করে, মানে হয় পুরো দোকান আমাকে নিতে হবে, না হলে ওদেরকে দিয়ে দিতে হবে, মানে অংশীদার ভাঙতে হবে। জি জি জি। তো পরে বললাম যে ঠিক আছে, আমি যখন ধাক্কা খেলাম, আমার মিসেস তো বকা দিল আমাকে যে পড়াশোনা আচ্ছা। ছেড়ে, পড়াশোনার পাশাপাশি এগুলা, মানে যখন ব্যবসা খুব সফল হবে পড়াশোনার প্রতি ধ্যান তো কমে যাবে, তাই না? জি, তা ঠিক। তো পরে আমি সেই ব্যবসা ছেড়ে দিলাম, এবং সকল প্রকারের বিজনেস ক্লোজ করে আমি লতে ভর্তি হলাম এবং লতে মনোযোগ দিলাম। এই হচ্ছে একটা ছোট কাহিনী, যদিও এগুলো আমার উপন্যাসে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো খুব ইন্টারেস্টিং, যে অপরচুনিটি। মানুষ মানুষ যেটা ভাগ্যে আছে। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে এই সময় আমি এই কাজটা হলো না, খুব মন হয়ে গেল, কিন্তু আপনার আপনার জন্য সেটা থেকে ভালো কিছু অপেক্ষা করছে। যেমন এই ব্যাচে আমার কিছু স্টুডেন্ট আছে, তারা 25 সালের এমসিকিউ পরীক্ষায় পাশ করেনি। তো আমি তাদেরকে বলেছি, আপনি 25 সালে পাশ করেন এমসিকিউ, আপনি 26 সালে পাশ করবেন, এবং 26 সালে রিটেনও পাশ করবেন। এই দোয়া করে এবং এই মানসিকতা নিয়ে আগান। এবং অনেকে আছে 25 সালে এমসিকিউ পাশ করেছে, রিটেন পাশ করতে পারেনি, এরকমও হবে। কারণ যারা শেষের দিকে শুধু ফাইনাল টাচ এমসিকিউ ব্যাচে ভর্তি হয়ে কোচিং করে, তাদের এমসিকিউ পাশের সম্ভাবনা থাকলেও রিটেন কিন্তু পাশের সম্ভাবনা কমে যায়, তাই না? কারণ হ্যাঁ, তা এমসিকিউ ঠিক স্যার, খুব অল্প সময় তো। এমসিকিউ স্যার ফাউন্ডেশন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিকিউ ফাউন্ডেশন ব্যাচে যারা পড়ে তাদের বেসিক্সটা ভালো তৈরি হয়, তখন তাদের রিটেন ব্যাচে অনেকটা হেল্প হয়। যেমন এইগুলো আমি পড়ছি, আপনার জন্য অনেক হেল্প হচ্ছে না, বুঝতে সহজ হচ্ছে না? হ্যাঁ, তা ঠিক স্যার, মনে হচ্ছে যেন পরিচিত সবই এরকম লাগছে। এগুলো সব পরিচিত, ফাউন্ডেশন ব্যাচ খুললে, ফাউন্ডেশন যে নোট খুললে আপনি এগুলো দেখতে পাবেন। হ্যাঁ, নীলাপু বলেন। স্যার আমি তো স্যার 2022 সালে স্যার পরীক্ষা দিচ্ছিলাম। আচ্ছা। আমি তখন স্যার হই নাই। তো আমি মানে আমার হাজবেন্ড তখন বলছে যে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। সেটা 2026 সাল আর কি হইলো আর কি। আপনাদের এই জন্য এই মনে হলো যে আপনার যে এই ফাইনাল টাচ নোট, এই ফাইনাল টাচ নোটের উপরে আমার নামে নিচে দুইজন ব্যক্তির নাম আছে না? একটা জি 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 বর্তমান রনি আক্তার, রংপুর। জি উনি স্যার। আমার টপ 10 একজন ভালো স্টুডেন্ট, এবং আমার খুব পছন্দের, একেবারে বোনের মতো স্নেহ করি তাকে। তো জি স্যার। উনি প্রথমবার এমসিকিউ ফেল করেছেন আমার কাছে পড়া অবস্থায়, এবং সে জি স্যার। এই, ওই এমসিকিউ যে ব্যাচে প্রথমবার উনি ফেল করেছেন, সেটা 23 সালে। স্যার। 23 সালে জি যখন উনি স্যার। প্রথমবার ফেল করেছেন, তো উনি ওই আমার মডেল টেস্টের, মানে লাস্ট যে 3টা মডেল টেস্ট নিয়েছি, লাস্ট 3টাতে তিনি টপার, মানে নাম্বার 1 উনি, বুঝতে জি পেরেছেন? স্যার। তো উনি ফেল করেছেন, মেনে নেওয়া যায়।
তো কিন্তু এটাই কথা এখন স্যার। উনি তো আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে, আমি বললাম যে আপনার জন্য হয়তো বা ভালো কিছু অপেক্ষা করছে। ভালো কিছু তো অপেক্ষা পরে উনি করতেছে। বলছে, স্যার আমার স্বামী চাইনি যে এবার আমি পাশ করি। কেন? কারণ আমার মেয়ে ছোট, এবার যদি আমি পাশ আহা। করি, ওনার হাজবেন্ড আবার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, প্রাইভেট একটা জি কোম্পানিতে জব করেন, টেক্সটাইলে আছেন। তো মেয়ে একা, স্যার। আর বাড়তি আলাদা থাকেন। এখন উনি যদি কোর্টে যায়, মেয়েকে দেখভাল করার কেউ নাই। তো উনি চাচ্ছে যে উনি ট্রান্সফার নিয়ে উনি এমন একটা জায়গায় শিফট করবে আগামী বছর, মানে 25 সালে। বলছে যে 24 এর শেষে অথবা 25 সালে শুরুতে শিফট করব। তখন তুমি পরীক্ষায় পাশ করো, তখন তুমি কোর্টে যেও। তখন আমার সমস্যা নেই। তো ভাগ্যক্রমে পরের বার 24-এ পরীক্ষা হলো না, 25 সালে এমসিকিউ, 25 সালে রিটেন, 25 সালে ভাইভা ওনার হয়ে গেল একটা না, এবং উনি অ্যাডভোকেট হয়ে গেলেন। দেখেন, ভাগ্যে এরকম আছে। তো আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হতে পারে। সেটা যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে যেটা, যারা একবার দুইবার ফেল করেছেন তারা হতাশ হবেন না, লেগে থাকতে হবে। ওই যে একবার না পারিলে দেখো শতবার। তো চেষ্টা লেগে থাকলে এক সময় আপনি সফল হবেন। আর আপনাকে খুঁজতে হবে যে ফেলিয়ার ইজ দ্য ফিলার অফ সাকসেস, যে আপনার এই ব্যর্থতার পিছনে ত্রুটিগুলো কি ছিল, কি দুর্বলতা আপনার ছিল। অর্থাৎ আপনার প্রচেষ্টাতে কোনো ভুল ছিল না তো। প্রচেষ্টাতে যদি ভুল না থাকে তাহলে ভাগ্যের দোষ। আর প্রচেষ্টাতে যদি ত্রুটি থাকে সেটাকে সংশোধন করতে হবে, তাই না? জি। আচ্ছা, আমরা এগিয়ে যাই। তো এই যে অংশীদার ব্যবসা থেকে এই স্মৃতিটা মনে পড়ে গেল। তো আবার মানুষ একটা কথা বলে যে ওই শেয়ারে বউ করতে হয়, ব্যবসা করতে হয় না, শুনেছেন কথা? না, এটা অনেকে বলে স্যার, এটা এটা খুব ইন্টারেস্টিং কথা, আসলে সত্যি। এবং খুবই চুক সম্পর্ক নষ্ট হয়। খুবই সম্পর্ক নষ্ট হয়। চুক্তিতে অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না, ঠিক আছে? মানে তারিখ, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা বলা ছিল না, জাস্ট 3 মাস শব্দটা ছিল। কিন্তু তারিখ তো থাকতে হবে, শুরুর তারিখ এবং শেষের তারিখ, তাই না? জি। তাহলে এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় কি? যুক্তি সহ উত্তর দিন। আচ্ছা, এক্স এর প্রার্থনা মানে এক্স হচ্ছে বাদী, এখানে ওয়াই বের হয়ে যেতে চাচ্ছে। তাহলে এক্স ওয়াই এর বিরুদ্ধে মামলা করে তাকে বের হতে দিবে না, কারণ 3 মাস অন্তত ব্যবসা করতে হবে বলা আছে, ঠিক আছে? আমার একটা জি। অর্গানাইজেশন ছিল, এখন কার্যক্রম অনেকটা স্থগিত। সেটা হচ্ছে SORD, সোড, স্টুডেন্টস আচ্ছা। অর্গানাইজেশন ফর রুরাল ডেভেলপমেন্ট, SORD, সোড। আচ্ছা। তো এই প্রতিষ্ঠানটা 2010 সালে আমি প্রতিষ্ঠা করি, আমি ফাউন্ডার ডিরেক্টর ছিলাম গ্রামের। তো বেশ ভালো সফলতা পেয়েছিলাম। তো আমার সেই প্রতিষ্ঠানের সংবিধান আমি লিখেছিলাম, হ্যাঁ। আচ্ছা। তখন আমি আইনে ভর্তি হইনি, কিন্তু আমি প্রতিষ্ঠানের সংবিধান আমি লিখেছি। তো সংবিধানে আমার ছিল যে যারা এই প্রতিষ্ঠানে ঢুকবে 6 মাসের মধ্যে বের হওয়ার কোনো সুযোগ নাই। 6 মাসের মধ্যে বের হলে সে রিফান্ড পাবে না, আচ্ছা। বুঝতে পেরেছেন? এবং ওই জি। জাস্ট অর্গানাইজেশনের যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো তারাই শুধুমাত্র প্রাথমিক মানে ফাউন্ডার মেম্বার হতে পারবে। তারপরে আমরা আদার্স মেম্বার নিব। তো সেগুলো সম্পর্কে গল্প হবে অন্য একদিন। তো এই যে বের হয়ে যেতে, একটা প্রতিষ্ঠান শুরু করলে, শুরু করার সঙ্গে সঙ্গে যখন বের হয়ে যায় তাহলে প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যায় না? জি, নষ্ট হয়ে যায়, মানে প্রথমে এবং মন এবং মানসিকতা ভেঙে যায়। শুরুতেই তারপর যেন বের হতে না পারে তাই কঠোর আইন তৈরি করতে হয়, তাহলে প্রতিষ্ঠানটা টিকে, বাধ্য হয়ে বের হবে না। কারণ মনিটারি অনেক লস হবে, টাকার লস হবে, তাই না? তাহলে প্রাসঙ্গিক আইন 21-এর ঘ, 21-এর ঘতে কি বলা হচ্ছে? চুক্তির প্রকৃতির কারণে বাতিলযোগ্য হলে উক্ত চুক্তি সুনির্দিষ্টভাবে পালনযোগ্য নয়, তাই না? তাহলে সিদ্ধান্ত বলছে এক্স ও ওয়াই 3 মাসের মধ্যে একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয়। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই ওয়াই অংশীদার হতে অনগ্রহ প্রকাশ করে, সুতরাং চুক্তিটির প্রকৃতির কারণেই বাতিলযোগ্য বিধায় চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। অর্থাৎ এই মামলায় কিন্তু বাদী হেরে যাবে, কারণ তারিখ উল্লেখ নাই যে, ওই জি। কন্ট্রাক্টে তারিখ উল্লেখ নাই পার্টনারশিপ ডিডে। এই কারণে চুক্তি প্রকৃতি এরকম যে চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না, বুঝতে পেরেছেন? জি। 21-এর ঘ এখানে রেলিভেন্ট হয়ে যাচ্ছে। 12 ধারায় মামলা করবে আর 21-এর ঘয়ে মামলা বাতিল হয়ে যাবে, ডিক্রি পাবে না, তাই না? জি স্যার। তার মানে আমরা 12 ধারা থেকে 30 ধারা পর্যন্ত সবই চুক্তি প্রবল সংক্রান্ত।
সেকশন, কখন চুক্তি বলবৎ হবে, কখন হবে না, কে পাবে কে পাবে না, কার বিরুদ্ধে দেওয়া যাবে কার বিরুদ্ধে দেওয়া যাবে না। হ্যাঁ, এগুলো সবই এখানে আছে। তো যদি চুক্তি প্রবলের মামলা করতে হয় ওই 12 ধারাতেই হবে, এবং ডিক্রি দিবে কি দিবে না এটা নির্ধারণ হবে 13 থেকে 30 ধারা পর্যন্ত। ক্লিয়ার হলো কথাটা? জি স্যার। তাহলে চুক্তি প্রবলের মূল ধারাই হচ্ছে 12 ধারা। এক্স এক খণ্ড জমি বিক্রয়ের প্রস্তাব দেয় এবং ওয়াই তা খরিদ করতে সম্মত হয়। তাহলে এক্স হচ্ছে জমির প্রথম প্রাথমিক মালিক, আর ওয়াই হচ্ছে খরিদ বা ক্রয় করতে চাচ্ছে, সে পারচেসার, তাই না? তার মানে এক্স জি হবে দাতা, ওয়াই হবে ক্রেতা বা গ্রহীতা। সেই মতে তাদের মধ্যে একটি চুক্তিনামা হয়। তাহলে চুক্তিনামা বলতে এখানে বন্টন, সরি, বাইনানামা চুক্তি, তাই না? জি এখন বন্যা হতে ওই জমি রক্ষা করার জন্য তাদের মালিককে জমির চারপাশে ব্যয়বহুল বাঁধ নির্মাণের করা জরুরি। এটা 22 ধারার একবারে ডিরেক্ট উদাহরণ না? 22 ধারাতে আছে না? জি জি স্যার। তাহলে এই ওয়াই সমস্যাটি বিষয়টি জানতো না এবং এক চুক্তি কার্যকর করার জন্য ওয়াই এর বিরুদ্ধে চুক্তি প্রবলের ডিক্রি পেতে পারে কি? অবশ্যই পাবে না। কেন পাবে না? সে একটা জমি বিক্রয় করছে, সে জমির সাইডে কি আছে, একটা বাঁধ দেওয়া আছে, এবং বাঁধ প্রতি বছর ভেঙে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, তাই বর্ষার আগে প্রতি বছর বাঁধটাকে কি করতে হয়, মেরামত করতে হয়। তারপর প্রতি বছর 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়। বুঝতে পেরেছেন? জি, তাহলে এই ধরনের একটা জমি নেওয়া মানে তো বিপদ। তাহলে এটা কি, এটা বিবাদীর জন্য কি হবে, হার্ডশিপ হবে না, জি কষ্টদায়ক হবে তা না? হবে। তাহলে 22-এর কত বলা হচ্ছে, যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে সেক্ষেত্রে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে চুক্তি প্রবলের ডিক্রি প্রদান করবেন না। কারণ এখানে বাদী এমন একটা জমি বিক্রয় করছে যেটা কন্টকময়, কন্টকবিহীন না, তাই না? জি তাহলে এখানে এক কথায় ডিক্রি পাবে না, যেহেতু অন্যায় সুবিধা পাচ্ছে। ঠিক আছে, 22 ধারায় জি আছে, স্যার। 22-এর একে আছে এটা। কে তার এক খণ্ড জমি 8 লক্ষ টাকায় এল এর নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। আচ্ছা, আমি তো দ্রুত পড়ে যাচ্ছি, তাতে কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার না। আমি তো কোর জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, তাই না? আর এটা জি আমার মূল যে আহ, পূর্ণাঙ্গ নোট বা কমপ্লিট নোট সেখানেও অনেকটা আছে, তাই না? জি স্যার, দেওয়া আছে, অনেকখানি দেওয়া তো আছে। ওই কারণে আমি দ্রুত চলে যাচ্ছি, এবং মাঝখানে যেগুলো পড়ছি না সেই ল্যাঙ্গুয়েজটা আপনি নিজের ভাষায় লিখেন অথবা আমারটাও লিখতে পারেন। তাহলে কে তার এক খণ্ড জমি 8 লক্ষ টাকায় এল এর নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। এল চুক্তি মূলে ওই জমির দখল পায়, দখলও দিয়ে দিয়েছে, পরবর্তীতে তা 12 লক্ষ টাকায় এম এর নিকট বিক্রি করে দেয়। তাহলে কি খারাপ কাজ করছে, তাই না? হুম, এল কে 8 লক্ষ টাকায় বিক্রি করে এলেক দিয়ে দিয়েছে সম্পত্তিটা, আবার পরে সেটা 12 লক্ষ টাকায় আরেকজনের কাছে বিক্রি করছে, সেই প্রতারক কে। জি জমিতে কে এর স্বার্থ সম্পর্কে এম কোনো খোঁজ খবর নেয় নাই। তাহলে এম ওই যে একজনের কাছে বিক্রয় করে দিয়েছে, ওই জমি আবার ক্রয় করেছে, তার মানে ক্রেতার সাবধানতা নীতি সে ফলো করেনি, কে? এম, তাই না? তার হলে জি কোনো সাব রেজিস্ট্রি অফিসে কি করতে হতো তাকে, ওই যে সার্চ করতে হতো, সার্চ করে তল্লাশি করে দেখতে হতো যে রিসেন্টলি সেটা বিক্রয় হয়েছে কিনা, হস্তান্তর হয়েছে কিনা, তাই না? জি এমত অবস্থায় এল কি এম এর বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে? চুক্তি নেই কিন্তু কাহিনী সব। কোনো আইন দ্বারা উপরোক্ত ঘটনা নির্ধারিত হবে, আলোচনা করুন। তাহলে এখানে আমরা 27-এর হতে পাবো কিভাবে, পরবর্তীতে উদ্ভূত সত্য দ্বারা তার অধীন দাবিরত ব্যক্তির বিরুদ্ধে চুক্তি প্রবলের ডিক্রি দেওয়া যাবে। আচ্ছা, না জেনে সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে হস্তান্তর গ্রহীতা ছাড়া। ঠিক আছে, এখানে আমরা জি বুঝে নিই কে কার বিরুদ্ধে মামলা করছে। এমত অবস্থায় এল কি এম এর বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে? এল কার বিরুদ্ধে, এম এর বিরুদ্ধে। দেখেন, এল চুক্তি মূলে মানে প্রথম যে ক্রেতা সেই তো সম্পত্তি পাবে, তাই না? জি তাহলে প্রথম ক্রেতা সম্পত্তি পাবে, দ্বিতীয় ক্রেতা যে এম 12 লক্ষ টাকা কিনেছে, বলছে তুমি তো 8 লক্ষ টাকা দিয়ে কিনছো, আর তুমি যে কিনছো আমি জানতামই না, আমি 12 লক্ষ টাকা দিয়ে কিনছি, এই দেখো আমার দলিল, তুমি এই সম্পত্তির দখল ছেড়ে দাও। যে ঝামেলা করছে, এবার এল কি করেছে, ওই দ্বিতীয় ক্রেতার বিরুদ্ধে মামলা করেছে। তাহলে এই যে এসআর অ্যাক্ট অনুসারে তো পাবেই, তাছাড়া ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট যদি আমরা দেখি 52 ধারা, সেখানেও কিন্তু যে প্রথম ক্রেতা সেই কিন্তু পাবে, এটা তো কমন সেন্স, তাই না? জি মানে একই জি সম্পত্তি যদি 2-3 বার বিক্রি হয়, প্রথমে যে কিনেছে সেই পাবে, এটা তো কমন সেন্স।
এটা ট্রান্সফার প্রপার্টিতেও আছে। তো আমরা ট্রান্সফার প্রপার্টি দিব না, কারণ আমাদের সেটা সিলেবাসভুক্ত না। আমরা 27-এর খ শুধু দিব। তাহলে আলোচ্য ঘটনায় কে তার 1 খণ্ড জমি, এখানে ঘটনা আছে, পরবর্তীতে আবার সে বিক্রয় করে দিল। জমিতে কে এর স্বার্থ সম্পর্কে এম কোনো খোঁজ খবর নিয়েছিল না। সুতরাং এমত অবস্থায় 27-এর খ ধারা বিধান মতে এল এম এর বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে। ঠিক আছে। স্যার এখানে এখানে মামলার বিবাদ আছে, বাদী তো এল। হুম। স্যার বাদী এল। বাদী তো এল স্যার। হ্যাঁ, বাদী এল এম এর বিরুদ্ধে, মানে এম হচ্ছে দ্বিতীয় ক্রেতা। দ্বিতীয় ক্রেতা পরে কিনে ঝামেলা করছে প্রথম ক্রেতাকে। আচ্ছা। বুঝতে পেরেছেন? জি। কিন্তু এখানে এম এর বিরুদ্ধে চুক্তিটা বলবৎ কিভাবে করতে পারবে? এম এর বিরুদ্ধে কিভাবে বলবৎ? এই যে প্রথমে যে সে কি করেছে, যে দুইটা দলিল হয়েছে এখানে, তাই না? জি, একটা হচ্ছে দুইটা হয়েছে, একটা এল এম এর এর, দলিল, একটা একটা এম এর দলিল, এম তাই এর। না? জি। এখন এটা আপনাকে স্বাভাবিক দৃষ্টিতে এই মামলাটা হওয়া কি 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 মামলা হওয়া উচিত ছিল? ঘোষণামূলক মামলা হওয়া ছিল, তাই না? জি, আমাদের মানে কাছে এল এর পক্ষে। স্বাভাবিকভাবে আসলে যে ঘোষণামূলক মামলা করব, যেন এল এর এই পক্ষে। জি। কে ঝামেলা করতে, সরি, এল ঝামেলা করতে না পারে, তাই না? এখন এম এখানে এম আচ্ছা, এম যেন ঝামেলা না করতে এম পারে। যেন ঝামেলা করতে না পারে। কিন্তু প্রশ্নের মধ্যে আপনাকে বলেই দিয়েছে যে এটা ঘোষণামূলক মামলা না, চুক্তি প্রবলের মামলা করছে। কে মামলা করছে? জি, এল এম এর বিরুদ্ধে করছে। ঠিক আছে। এখানে মোকাবেলা জি, বিবাদী হিসাবে কে কেউ কিন্তু যুক্ত, সরি, হ্যাঁ, কে কে যুক্ত করা যাবে। বুঝতে পেরেছেন? তার মানে এখানে বিবাদী 1 নম্বরে এম, 2 নম্বরে কে কে দেওয়া যাবে, মোকাবেলা বিবাদী বলে এটাকে। হ্যাঁ, কি কারণে? আচ্ছা। এখানে কেউ জড়িত আছে। এখন এই ধরনের মামলা রেয়ার কেসে হয়। কেন হয়? যখন এই দ্বিতীয় ক্রেতা প্রথম ক্রেতা দলিলকে অস্বীকার করে একেবারে। ঠিক আছে। আমি হলে জি, এগুলো সত্য ঘোষণা মামলা করব, কিন্তু প্রশ্নে তো সত্য ঘোষণার কথা আজ নেই, নিয়ে গেছে জি, চুক্তি চুক্তি প্রবলের দিকে, প্রবলেম। তাই না? তাই এটা জি, 27 ধারায় চলে যাবে। 27 ধারায় এই বিষয়টা হচ্ছে পরবর্তী উদ্ধত সত্য। তাহলে এখানে এমও তো কিনেছে, এমও কিনেনি। তাহলে এম হ্যাঁ। এম বলবে যে দেখো এটা প্রকৃত মালিক আমি, তুমি না। বুঝতে পেরেছেন? এখন জি। এল এর যে প্রথম দলিল, ওইটা তার চুক্তি, ওইটা সে প্রবলের মামলা করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওইটা ঠিক প্রবলের আছে। প্রথম দলিল, প্রথম দলিলটা হ্যাঁ, এটা প্রবলের বুঝতে যখন পেরেছি। মামলা করবে সে, ওই মামলায় অপর পক্ষকে, দ্বিতীয় ক্রেতাকে যখন বিবাদী করবে, তো দ্বিতীয় ক্রেতা তার দলিল নিয়ে আসবে। ঠিক আছে, সেই দলিলটা টিকবে না। আর প্রথম ক্রেতা, দ্বিতীয় ক্রেতা কি বলবে যে না, এই সম্পত্তির মালিক তো আমি, এটা কে তো আর নাই। বুঝতে পেরেছেন? এখন জি, যেহেতু কে এর মাধ্যমে এম এই সম্পত্তিটা পরবর্তীতে নিয়েছে, তার মানে এখানে কে এর পরিবর্তে এম হয়ে গেছে বিবাদী। বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে জি, কে এর মাধ্যমে সে সত্যবান হয়েছে এম, যে সত্যতা ত্রুটিপূর্ণ, পরবর্তীতে উদ্ধৃত। বুঝতে পেরেছেন? জি। তাহলে এই ধরনের মামলায় ওই দেখা যাচ্ছে যে কে কে, এ এল কি করবে, এম কি করবে, কে এর বিরুদ্ধে মামলা করবে, তাই না? জি। কে এর বিরুদ্ধে মামলা করে, প্রতারণা মামলা করে তার থেকে টাকাটা আদায় করতে পারবে। এ ধরনের সিচুয়েশন হয়। সাদেক ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এম কি ওইখানে আরেকটা মামলা করতে পারবে না? হ্যাঁ এল এম, এর কে হ্যাঁ, কে এর বিরুদ্ধে তো তার বদলে ডেফিনেটলি করতে হবে, নাহলে 12 লাখ টাকা তো খোয়া যাবে তার। সে জি প্রতারণার স্যার। মামলা করতে পারবে। হ্যাঁ, সে জমি পাবে না, সে জমি পাবে না। জি স্যার। ঠিক আছে। কেন জমি পাবে না? মনে করেন যে একটা মহিলার বিয়ে হয়ে গেছে, তার যখন বিয়ে হয়ে গেছে, এখন ওই মহিলাকে বিয়ে করার আশা ছেড়ে দেওয়াই উচিত, তাই না? জি স্যার। ছেড়ে না দিলে কি হবে? কারবালা হবে। কারবালা বোঝেন? কারবালা বোঝেন? জি স্যার। কারবালা বলেন কি মারামারি আপনি? হবে। সংক্ষেপে কি? কারবালার মাঠে মারামারি হয়েছিল না এজিদের সাথে হাসান হোসেনের? জি স্যার। এটার কাহিনীটা কি? কাহিনী তো নারী ঘটিত ব্যাপার ছিল, তাই না? অন্যের স্ত্রীর প্রতি বিয়ের একটা আকর্ষণ ছিল। তো এটা মূল কারণ হাসান হোসেনের কারবালার। তো এটা আমি বলছি যে
একটা সম্পত্তি একজন কিনে নিয়েছে, ওই সম্পত্তি আমি না বুঝে যদি কিনি, সম্পত্তি আমি পাবো না ঠিক আছে, কিন্তু আমার 12 লক্ষ টাকা আমি কি এর কাছ থেকে আদায়ের জন্য আমি প্রতারণার মামলা করতে পারবো, পেনাল কোডেও করতে পারবো, ইভেন ক্ষতিপূরণের মামলা আমি সিভিলেও করতে পারবো। বোঝা গেল কামরুজ্জামান ভাই? জি স্যার। কে স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে তার ভ্রাতাগণ, ভ্রাতা মানে ভাই, ব্রাদার্স, ও ভ্রাতাগণের সন্তানদের, ভাতিজাদের, হ্যাঁ, নির্দিষ্ট সম্পত্তি পত্তন দেন। পত্তন এটা কিন্তু দান করছে না, পত্তন মানে সেটেলমেন্ট দিচ্ছে। পত্তন কি জিনিস শিখাইনি আমি? জি, বন্দোবস্ত, জি। বন্দোবস্ত করবে কে কতটুকু খাবে, হ্যাঁ। এবং জি পরবর্তীতে একই সম্পত্তি একজন আগন্তুকের নিকট, মানে এখানে থার্ড পার্সন, অন্য ভিন্ন ব্যক্তি, আগন্তুক বলতে ভিন্ন ব্যক্তি, এরা বাদে অপর কোনো ব্যক্তি নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হন। তার মানে বন্দোবস্ত হয়ে গেছে, এই সম্পত্তি আবার অন্যজনের কাছে বিক্রয় করছে। তো ভালোবাসা উতলে উঠছিল, ভাই ভাস্তিকে তুমি দিলা, এটা আবার অন্যজনের কাছে কেন বিক্রি করছো, তাই না? জি। কমন সেন্সে এটা করা যায় না। কে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে কি? তার মানে কে ওই যে পরে যে চুক্তি ঘটছে বিক্রয় চুক্তি, সেটা করা যাবে কিনা? 25 ধারার বিধান মতে পত্তনদাতা কর্তৃক পত্তনকৃত সম্পত্তি বিক্রয় করা হলে উক্ত বিক্রয় চুক্তি বলবৎযোগ্য নয়। তো যেটা বন্দোবস্ত হয়ে গেছে, এইরকম সম্পত্তি যদি আবার কেউ বিক্রয় করতে চায় এবং ওই বিক্রয় দলিলটা, চুক্তিটা বা অন্য যে কোনো প্রকার চুক্তি যেটা বন্দোবস্ত হওয়া সম্পত্তি বিষয়ে, সেই ধরনের চুক্তি 25 ধারা মতে বলবৎযোগ্য নয়। ঠিক আছে? তাহলে এখানে জি বলবৎ করা যাবে না। ঠিক আছে, কে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি প্রবল করতে পারবে না, তাই না? জি কে এল এর একটি নির্দিষ্ট জমি 50,000 টাকায় বিক্রয় করার চুক্তি করলো। চুক্তি বলতে এখানে বায়না চুক্তি, হ্যাঁ। পরবর্তীতে ক জি 60,000 টাকার বিনিময়ে ওই জমি এম কে প্রদান করলো। এর আগে আমরা দেখলাম ওই রকমই। এম জি মূল চুক্তি সম্পর্কে অবগত ছিলেন, এখানে মূল চুক্তি সম্পর্কে কি অবগত ছিলেন, অবগত। তারপরেও সে কি করেছে, বিক্রয় হওয়া সম্পত্তি আবার ক্রয় করেছে। তাহলে এল এম এর বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবেন কি? মোটামুটি একই ধরনের প্রশ্ন এটা 27-এর গতে। ঠিক আছে, জি জি, পারবে, পারবে স্যার। ওই আগের প্রশ্নটার মতো, 7 নম্বর প্রশ্নটার মতোই, এবার বুঝতে পেরেছি দেখেন, স্যার। কে এল এর নিকট নির্দিষ্ট জমি, তার মানে আগেও পারবে, এখানেও পারবে, যে প্রথম ক্রেতা সেই টিকবে, তারই টিকবে, তাই না? জি জি দেখেন, জি কে স্যার, এল জি। এর কাছে প্রথম দিতে, আবার এম এর বিরুদ্ধে, এল বাদী এম এর বিরুদ্ধে, যার বিরুদ্ধে সেই তো বিবাদী, তাই না? তার মানে এটা সম্ভব। এখানে প্রথম আর দ্বিতীয় ক্রেতা মনে রাখলে উত্তর করার সুবিধা হবে। হ্যাঁ, তাহলে কমন সেন্স, আমি আগে কিনেছি আমি পাবো, এরকম জি বিষয়টা, তাই না? জি। অনেকটা ওই যে গাছে আগে মামার বাড়ি আম কুড়ানোর সুখ, একটা কবিতা আছে না, ছড়া? তো মধ্যে যে নেই, জি। যে আগে আম ধরবে আমটা তার, তাই না? জি হ্যাঁ, সালাউদ্দিন ভাই বলেন। স্যার, দুটোটাই যদি সেম হয় তো ওই জায়গায় খ, এই জায়গায় গ কেন? এটা এটা আমারও মানে নলেজে আসছে, ওখানে খ এখানে গ কেন আমি দেখে জানাবো নি, ঠিক আছে? তো কোনটা সঠিক হবে, হ্যাঁ, আর আমার এরকম মনে হলো। ওই জায়গায় অবগত, ওই জায়গায় স্যার অবগত এখানে, ছিল স্যার না, আর এই জায়গায় অবগত। স্যার এখানে তো মানে একটা হচ্ছে শর্তের অধীন দাবিদার, আর একটা হচ্ছে পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি থেকে দাবিদার। তো আচ্ছা, এই 27-এর আমি ক হচ্ছে, হ্যাঁ, ওখানে খ আর গ দুইটা দুই রকম দেওয়ার তো কোনো না কোনো কারণ আছে, অথবা ভুল হয়েছে, যেটা হোক না কেন। তো আমি এখানে মার্ক করে রাখলাম, চেক করে জানাবো নি, ঠিক আছে? তবে কামরুজ্জামান ভাই কি বলছিলেন, ঠিক আছে তাই না? জি স্যার, মানে ওই যে 27-এর খতে হচ্ছে যে পরবর্তীতে যে দাবি উত্থাপিত হয় সত্য দ্বারা মানে পরবর্তীতে যে দাবি উদ্ভূত হয়। হুম। আর গয় হচ্ছে যে সত্যের অধীন দাবিদার, মানে ওই ওই যে সত্যটা নিয়ে ঝামেলা সেটা নিয়েই। এবং এমসিকিউ নোট ওইভাবেই আছে স্যার, এটা আছে, এই দুটো পরপর সিরিয়ালি আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, এভাবেই থাকবে, বুঝতে পারছেন সালাউদ্দিন ভাই? ফাউন্ডেশন নোটটা একটু খুলে দেখবেন। ও, ফাউন্ডেশন নোট নিছেন কি আপনি? আপনার কাছে তো নাই নাকি? আচ্ছা স্যার, আমাদের সময় হ্যাঁ, স্যার, আপনার ভাইয়ের বলছি কাছে আছে ওই তো? জায়গায় আছে, আমি বাইরে আপনি থেকে শুধু নিচ্ছি স্যার। আপনি শুধু 27 দিলেও হবে, খ গর ঝামেলায় যাওয়ার দরকার নাই। ঠিক আছে, এই তো জানতে চাচ্ছেন আচ্ছা নাকি? মানে কিভাবে স্যারকে দিয়ে আরো সহজ করা নিয়ে যায়, এই চিন্তায় আছে স্যার। সালাউদ্দিন ভাই। আচ্ছা,
এ একজন আইনজীবী। আচ্ছা, একজন হিন্দু বিধবা, বি এর মক্কেল, বি তার মক্কেল, তাহলে বি হচ্ছে বিধবা। বি এর পাওনাদারকে প্রতারণার মাধ্যমে ঠকানোর উদ্দেশ্যে এ বি কে তার সম্পত্তি এ বরাবর হস্তান্তর করতে পরিচিত করে। বলছে তোমার সম্পত্তি আমাকে দিয়ে দাও, না হলে কিন্তু আরেকজন নিয়ে নেবে। বুঝতে পেরেছেন? রায়ের পূর্বে বিক্রয় করার বা হস্তান্তর করার বুদ্ধি দিচ্ছে হয়তো, বা যাই হোক না কেন, এ বরাবর বি হস্তান্তরের দলিল করে দেয়। তার মানে এই যে বিধবা মহিলা তার উকিলকে সম্পত্তি লিখে দেয়, তো উকিল তো অসদাচরণ করলোই এরকম মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা তো অসদাচরণের আইন না, এটা এসআর অ্যাক্ট। এসআর অ্যাক্টে এটা কি হবে, তাই না? বি স্যার হস্তান্তরের দলিলটির বিষয়ে এ এর বিরুদ্ধে কোনো প্রতিকার প্রার্থনা করতে পারে কি? পরে মহিলা বুঝতে পারছে যে ওহো, আমি তো কাজটা ঠিক করলাম না, এই আইনজীবী আমাকে ঠকালো। এক্ষেত্রে 35-এর গতে বলা হচ্ছে, যেখানে অদৃশ্যমান কারণে চুক্তি অবৈধ ও বাদীর অর্থাৎ রদের পার্থক্যে প্রতিবাদীকে বেশি দোষী করা যায়, সেক্ষেত্রে দলিল রদ করা যাবে। ঠিক আছে, স্যার এখানে ওইটা খ হবে স্যার, 35-এর খ হবে। এখানে খ আর হবে, তাই আমরা না? ঝামেলা এড়ানোর জন্য ক খ ব্যবহার করবো না স্যার, মার্ক হ্যাঁ, যদি না এক না, কম যদি দেয় দিই। স্পষ্ট হয়, জানা থাকে করবেন, সমস্যা নেই। হ্যাঁ, সালাউদ্দিন ভাই লাইনে তো আছেন, বলেন। সালাউদ্দিন ভাই লাইনেই আছেন, বলেন। সালাউদ্দিন ভাই লাইন হ্যাং হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই ঘটনায় দলিল স্যার রদ করা যাবে, এটা দলিল রদের মামলা করতে হবে, তাই না? স্যার, বলেন। আমি ওইটাই বলতেছি যে 35-এর খ হবে, আমি উদাহরণে পাইছি স্যার। হ্যাঁ হ্যাঁ, খ হবে, খ এর সাথে উদাহরণ মিলে। এখানে একটু মিস্টেক হয়েছে আমার, এই নোটটা খুব প্রেসার নিয়ে করা তো। আচ্ছা, বাদী এ, বিবাদী বি, সি, ডি এবং ই, এখানে তাহলে এক, এ হচ্ছে বাদী আর বাকি চারজন হচ্ছে বিবাদী, তাই না? জি এই চারজনের বর্গাকার বাদী। বিবাদের সত্য সংক্রান্ত বিষয়াবলী জ্ঞাত থেকে বাদী এ 9/9/2078 তারিখে রেজিস্ট্রিকৃত দলিল মূল্যে 10,000 টাকার বিনিময়ে 63 শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে নিরীক্ষাক্রমে বাদীর অবগতিতে আসে যে তার খরিদা মানে ক্রয়কৃত জমিতে বিবাদীগণ শুধুমাত্র 1/4 মালিক ছিল, এবং সে কারণে অবশিষ্ট 3/4 বাদীর কোনো সত্ত্ব অর্জিত হয়নি। তার মানে সম্পত্তি পুরোটা বিক্রয় করেছে, কিন্তু 4/1 বিক্রয় করার হকদার, বাকিটা করতে পারে না, তাই না? বুঝতে পারলেন? জি জি স্যার, বলেন স্যার। তাই বাদী বিবাদীগণের নিকট হতে বিনিময় মূল্যের কত টাকায় কিনেছিল? 10,000 টাকায় কিনেছিল। এখন আমি 10,000 টাকায় মানে 1 টুকরো সম্পত্তি পেলাম, বাকি 3 টুকরা পেলাম না। তাহলে আমি 4/3 অর্থাৎ 7,500 টাকা আমি ফেরত চাবো না? জি তাহলে 10,000-কে 4 দিয়ে ভাগ করলে, 3 দিয়ে গুণ করলে তো 7.5 হয়, তাই না? জি বিচারকালে এরূপ যুক্তি উত্থাপিত হয় যে মামলাটি সুনির্দিষ্ট প্রতিকার আইন এর 35 ধারায় বারিত, এবং মূল মালিক এদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার কারণে বিবাদীগণের দখলীয় ওই 3/4 জমি অর্পিত সম্পত্তিতে পরিণত হয়েছে। আচ্ছা, অর্পিত সম্পত্তিটা কি? যখন আমাদের দেশে যুদ্ধ হয়, অনেক ব্যক্তি জি যারা বিশেষ করে হিন্দু, মুসলমানও গিয়েছেন, হিন্দুরা ভারতে চলে গেছেন, আর অনেকেই জি কি করেছেন, মুসলমানরা বাংলাদেশে চলে আসছেন। তো যখন চলে যাচ্ছে, তো মুসলমানরা ভারত থেকে যখন বাংলাদেশে সেটেল হয়ে যাচ্ছে, তখন তাদের তো প্রত্যেক সম্পত্তি সেখানে থেকে যাচ্ছে, তাই না? জি জি তেমনি ভাবে বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি থেকে যাচ্ছে। তো এইটা সরকার আইন করে কি, বিনিময় একটা করে ফেলে, হ্যাঁ, সরকারিভাবে একটা বিনিময় চুক্তি করে ফেলে। কার সাথে? ভারত সরকারের সাথে। এবং এই চুক্তির জি অধীনে, এই বিনিময় চুক্তির অধীনে দুইটা সরকারের মধ্যে বিনিময় হওয়ার কারণে ওই যুদ্ধের পরিস্থিতিতে যারা যারা দেশ ত্যাগ করে দেশ এক্সচেঞ্জ করেছে,
তাদের সম্পত্তি কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি। এটা সংক্ষিপ্ত বললাম। অর্পিত সম্পত্তি বলতে এখানে ভেস্টেড প্রপার্টি বোঝায়, যেটা বাংলাদেশ সরকারের সম্পত্তি বোঝায়, মানে এক কথায় খাস সম্পত্তি। বুঝতে পেরেছেন? এখন জি। খাস সম্পত্তি বিনিময়ের মাধ্যমে যদি আবার ওই যারা ভারত থেকে বাংলাদেশে চলে আসছে মুসলমান, তারা কিন্তু ওই হিন্দুদের সম্পত্তি আবার ভোগ দখল করতে পারবে। তার মানে সরকারের খাস সম্পত্তি হলেও তারাই বিনিময় দলিল মূলে আবার কি করতে পারবে, দখল করতে পারবে। এবং এই বিনিময় দলিল এর বিনিময়ে এবং তাদের আরএস খতিয়ানে যদি তাদের দখলীয় প্রজা হিসাবে দখলীয় কলমে যদি নাম থাকে, তাহলে আবার তারা সম্পত্তি খারিজও করতে পারবে এবং পরবর্তীতে তারা এই সম্পত্তি বিক্রয়ও করতে পারবে। তার মানে অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি থেকে এটা ব্যক্তিগত প্রপার্টিতে পরিণত করা যাবে। যদিও একটু জটিল প্রক্রিয়া। আমি সম্ভবত গত বছরের শুরুতেই বা এই বছরের, সরি, গত বছরের শেষে বা এই বছরের শুরুতে এই ধরনের একটা প্রপার্টি করে দিয়েছি অলরেডি। কিন্তু উক্তরূপ দাবির সমর্থনে কোনো সাক্ষ্য প্রমাণ উত্থাপিত হয়নি, যেটা দাবি করা হচ্ছে। বাদী কি চুক্তিরদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে অধিকারী? ব্যাখ্যা করুন। তার মানে আমি 10,000 টাকা দিলাম, সম্পত্তি কম পেলাম, তাহলে বাকি 7,500 টাকা পাবো কিনা, এই হচ্ছে প্রশ্ন, তাই না সাইফুল ভাই? জি। জি স্যার। হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো এটা স্যার এনিমি এনিমি যে সম্পত্তিগুলো ক খ সেটের, এই যে আমাদের এসিল্যান্ডে ক খ যে এগুলো দেখায় সরকারি সম্পত্তি জিনিস, এই এই বিষয়টা স্যার ওটার সাথে রিলেটেড না? হ্যাঁ, সেম জিনিস। এনিমি প্রপার্টি বলতে অর্পিত সম্পত্তি বোঝাচ্ছে। হ্যাঁ, এই যে এনিমি প্রপার্টি ক তফসিল খ তফসিল, যদি ক তফসিলে আসে এটা কিন্তু পাওয়াটা সহজ না, মামলা করে নিতে হবে। আর খ তফসিলে হলে জাস্ট নাম খারিজ করলে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? প্রথম কত হলে স্যার মামলা করে নিতে হবে, হুম। আর খেলার কতে হলে আপনার এই এটা নাম খারিজ করলে হয়ে যাবে। হ্যাঁ সেটাই। এখন আমাদের এত ডিটেল না জানলেও হবে, মূল বিষয় হচ্ছে এখানে আমি 10,000 টাকা দিলাম, সম্পত্তি পাবো যতটুকু, তার থেকে 4 ভাগের 1 ভাগ পেলাম, তাহলে 4 ভাগের 3 ভাগের টাকা আমাকে 7,500 টাকা ফেরত দিতে হবে না? কমন সেন্স কি বলে? জি স্যার। হ্যাঁ, কমন সেন্স তাই বলে স্যার। কিন্তু দেখেন এখানে কি হবে, আলোচ্য ঘটনায় বাদী চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে অধিকারী নন, কেননা 35 ধারার চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য দাবি করা যায় না। তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে এখানে? ক্ষতিপূরণের মামলা করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। এক চুক্তি রদ যদি হয়ে যায় তো চুক্তি রদ করে দেবে, তার বিনিময়ে টাকা ফেরত এইটা দাবি করা যাবে না। ক্ষতিপূরণ আলাদা বিষয়। এখানে দেখেন বাদীকে চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে পারে কিনা, তাহলে চুক্তি রদের মামলায় বিনিময় মূল্য পাবে না। বুঝতে পেরেছেন? ক্ষতিপূরণের মামলা করে বিনিময় মূল্য নিতে হবে তাকে, ওই 7,500 টাকা। যে চুক্তি হয়েছে সেই চুক্তি যদি রদই হয়ে যায়, রদ মানে কি চুক্তি বাতিল হয়ে গেল, বাতিল হয়ে গেল, তাহলে সেই চুক্তিতে যে আমি 7,500 টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা বলার কি আর সুযোগ থাকলো? না, না, না। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আরেকটা উদাহরণ দিই। মনে করেন আপনারা 4 বন্ধু ঢাকায় পরীক্ষা দিতে যাবেন, লিখিত পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা। কথা হলো 3 দিন আগে যাবেন। 4 বন্ধু একটা টিকিট কেটেছেন। কয়টা টিকিট? একটা। একটা টিকিট কেটেছেন, মানে একটা টিকিটে 4 জনের সিট আছে, মানে টিকিটের সংখ্যা, মানে একবারে 4টা সিটের টিকিট কেটেছেন। বুঝতে পারছেন তো? জি, মানে জি, জি। কাগজের কাউন্টারে যে টিকিট কেটেছেন বা অনলাইনে কাটেন না কেন, একটাই টিকিট, 4টা সিট বুকিং হয়েছে। ওকে। জি স্যার। এখন যদি 300 টাকা করা হয়, 1200 টাকা ট্রেনের মূল্য টিকিটের জি ধরে স্যার। নিলাম। এখন বাকি 3জন বলছে যে দোস্ত আমরা কালকে যাবো, আজকে যেতে পারলাম না। তাহলে আপনি একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন যদি আপনি একা যান, ওই টিকিটটা যদি বলেন যে ঠিক আছে আমি তো একা যাচ্ছি, বাকি আমার যে ট্রেনে ওঠার পরে যদি বলেন যে আমার বাকি 3 জনের টাকা ফেরত দেন, টিটি কি আপনাকে টাকা ফেরত দিবে? না, না, তা দেবেন স্যার। আবার যদি বলেন যে এইটা যদি আপনি পুরোটা রিফান্ড করেন, সেক্ষেত্রে করা যেত, করা যেত না? হ্যাঁ, সেটা কিছু নির্দিষ্ট টাইম আছে অবশ্য। হ্যাঁ, আর আপনি যদি আপনিও সিদ্ধান্ত নিলেন যে না আমিও পরের দিন যাব, তাহলে 4 জনেরই পুরো টিকিটটা বাতিল হয়ে যাবে যদি রিফান্ড না করেন। হবে কি না?
জি। যাত্রা যেদিন সেদিনের পরে যদি টিকিট বাতিল করেন তাহলে পুরো 1200 টাকা লস। তো এই ব্যক্তিটার, উনি চুক্তি রদ করতে চাচ্ছেন, তাহলে চুক্তিটা বাতিল হয়ে যাবে। যে চুক্তি বাতিল হয়ে গেছে ওই টিকিটের টাকা যেমন পাবেন না, ওই চুক্তিতে কি ভিতর হয়েছে সেটা আর বলার সুযোগ নাই। ক্লিয়ার হলো বিষয়টা? চুক- হ্যাঁ, স্যার চুক্তি চুক্তি বাতিল হলে কোনো পার্সিয়ালিটি যেখানে থাকবে না। হ্যাঁ, সাইফুল ভাই কি বলছিলেন? স্যার বলতেছি যে মানে চুক্তি যদি বাতিল হয়ে যায় সেখানে কোনো পার্সিয়ালিটি থাকবে না, মানে কোনো অংশ এরকম কোনো সিস্টেম থাকবে না, মানে পুরাটাই বাতিল। হ্যাঁ, আমি তো টিকিটের উদাহরণ এই কারণে দিলাম যে আমি গতকাল যাত্রা করিনি, আজকে যে যে বলি যে আমি দেখেন যাত্রা করিনি, টিকিট আমার টাকা ফেরত দেন, দিবে? টিকিট তো বাতিল হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, তাই না? যেখানে স্যার পুরা পুরা চুক্তিটাই বাতিল, সেখানে আর অংশ বিশেষের কোনো ভ্যালু নেই, সেটা আর না, কি। না, ও অংশ কি পুরোটাই পাবে না, কিন্তু যদি রিফান্ড করতো তাহলে টিকিটটা চলে আসতো, টাকাটা কিছুটা হলেও। তেমনি সে যদি ক্ষতিপূরণের মামলা করতো রিফান্ড স্টাইলে, তাহলে সে টাকা ফেরত পেত। বুঝতে পেরেছেন? জি স্যার। আর এনিমি প্রপার্টি হওয়ার কারণে এটা আসলে জটিল। ধন্যবাদ রাশিদ আপু, উদাহরণ পছন্দ হয়েছে। বাকি বাদী ক এর দখলে একখণ্ড জমি ছিল। আচ্ছা, ছিল মানে এখন নাই মনে হয়, যা তার পৈতৃক সম্পত্তি ওয়ারিশ সূত্রে পেয়েছে। তার প্রভাবশালী প্রতিবেশী কর্তৃক তিনি বেদখল হন। এই যে ছিল মানে এই যে পাস্ট হয়ে গেছে, বেদখল হয়েছে এই কারণে। তার মানে প্রথম সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে যে সে বেদখল হয়ে যাবে। যিনি দাবি করেন যে তিনি ক এর পিতার নিকট হতে জমিটি খরিদ করেছেন, এখানে যিনি হবে না, তিনি হবে, তাই না? তাহলে তিনি বলতে ওই যে যে বেদখল করলো প্রতিবেশী, প্রভাবশালী প্রতিবেশী। ক এর মতে দলিলটি জাল। ক বলছে যে না, আমার পিতার কাছ থেকে কিনেছে, এই কথা যে সে দাবি করছে এই দলিলটা আসলে জাল এবং প্রতারণামূলক। সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান মোতাবেক ক এর প্রতিকার সমূহ আলোচনা করুন। এই অবস্থায় ক এর কি করা উচিত? এই যে তাহলে 842 মামলা করতেন স্যার। তাহলে ক বলছে যে এই সম্পত্তির মালিক আমার বাবা ছিল, বাবা মারা গেছে, ওয়ারিশ সূত্রে আমি মালিক। অন্যরা কেউ থাকতে পারে, না থাকতে পারে, সে একমাত্র ওয়ারিশও হতে পারে। এখন প্রতিবেশী বলছে যে তোমার বাবা তো আমার কাছে বিক্রয় করে গেছে, সম্পত্তি ছেড়ে দাও। আর বলছে এটা দলিল, আপনার দলিল তো ভুয়া, জাল। এই অবস্থায় আপনি আইনজীবী হিসেবে কয়ের পক্ষে কি করবেন, তাই না? দুইটা প্রতিকার আছে: 842-এ মামলা করা, সত্য ঘোষণা ও দখল ফিরে পাওয়া। সত্য ঘোষণা যদি মামলা করা হয় তাহলে তার যে ওয়ারিশটা সেটাকে স্ট্যান্ড করবে। আর বিবাদী এসে 8 ধারায় কি করতে পারবে? সে যে সম্পত্তির মালিক এটা দাবি করে ওই দলিলটা আবার পেশ করবে। এখন দলিলটা যে পেশ করলো, ওই দলিলটা এই মামলায় কি হবে? প্রমাণ করতে হবে। কাকে? বিবাদীকে। বিবাদী যদি দলিল প্রমাণ করতে না পারে তাহলে বাদী জিতে যাবে। আর বিবাদী যদি প্রমাণ করতে পারে এটা সঠিক দলিল, তাহলে বাদী হেরে যাবে, তাই না? জি জি। অথবা 39 ধারায় মোকদ্দমা দায়ের করে উক্ত প্রতারণামূলকভাবে সৃজিত জাল দলিলটি বাতিলের ব্যবস্থা করবেন। তার মানে দলিল বাতিলের মামলা করে দিবে। কারণ ওই যে কি বলে, সাপ যদি মেরে ফেলি তাহলে তার সবল দেওয়ার সম্ভাবনা নাই, তাই না? তাহলে জি। আচ্ছা সাপ, বলেন। 8 এবং 42 ধারায় কি শুধু একটা সিঙ্গেল মামলা হবে স্যার? এর সাথে কি আর 39 ধারা জড়িয়ে নেওয়া যায় না, নাকি 39 ধারায় আলাদা মামলা দায়ের করতে হবে? আপনি 8 ধারায় যদি মামলা করেন অ্যাডভোরাম কোর্ট ফি দিতে হবে প্রতি লাখে 2300 টাকা। আবার আচ্ছা 39 যুক্ত করলে আরো 2300 টাকা যুক্ত হবে কোর্ট ফি। আচ্ছা আচ্ছা। কারণ আপনি যত জি ধারা যুক্ত করবেন, আর 42 ধারার জন্য আরো 300 টাকা যুক্ত হবে। বুঝতে জি পারেননি? যত প্রতিকার তত কোর্ট ফি। বুঝতে পারেননি? জি 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 স্যার। আমাদের বাসায় কাজের মেয়ে আসে, তো কাজের মেয়েদের এসে কয়টা কাজ করতে হবে বলেন? কাজ প্রতি 600 টাকা, 1000 টাকা, এইভাবে সিস্টেম। তাহলে আচ্ছা ঝাড়ু আচ্ছা। দেওয়া, ওই বাসার ফ্ল্যাট ঝাড়ু দেওয়া হচ্ছে, এটা একটা কাজ 600 টাকা। ঝাড়ু দেওয়ার পর মুছে দিতে হলে আরো 600 টাকা এক্সট্রা দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা তারপরে আচ্ছা থালা, বুঝলাম। থালা পরিষ্কার করে দেওয়া, এটা 600 টাকা। আর যদি সে কাপড় কোনো রকম কেচে দেয়, যেমন ওয়াশিং মেশিন আছে, ওই কাপড়টা ওয়াশিং মেশিনে দিবে আবার তুলে নিয়ে শুকাই দিবে, এটার জন্য আলাদা 600 টাকা। আবার তরকারি কুটে দিবে,
পরিষ্কার করে দিবে, এটা 600 টাকা। তরকারি আবার রেঁধে দিতে হলে বাড়তে আরো 600 টাকা। মানে প্রতিটা কাজকে ছোট ছোট অংশে ভেঙে ভেঙে কাজের সংখ্যা বৃদ্ধি করেছে। এটা দারুণ স্ক্যাম জি। চলছে কাজের মেয়েদের। আমার বাসায় যে কাজের মেয়ে কাজ করে, সে মাসে 20,000 টাকার বেশি ইনকাম করে। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? এটা সকাল থেকে বিকেল এটা পর্যন্ত স্যার কাজ করে চলে যায়। আমার বাসায় স্যার সেম, আমার বাবু হওয়ার পর থেকে বলে যে রেট বেড়ে গেছে। আমি বলছি রেট কেন বাড়বে, ও কি তোর কোনো কাজ ছিল? তো বলে যে না, এখন তো ওর কিছু কাজ হলো বাড়বে, কাপড় চোপড় এটা সেটা। হ্যাঁ, বাবুর কাপড় এটা পরিষ্কার করতে হবে। এটার জন্য আবার রেট বেড়ে গেল। তাহলে এই যে যত ধারা তত কটফি, তাই না? ঠিক আছে না? জি জি। খরচ বাড়বে। খরচ বাড়বে। এখন যদি আপনার বাজেট ইস্যু না হয় আপনার মক্কেলের, আপনি বাড়াবেন, যত প্রতিকার নেবেন তত সমস্যা সমাধান হবে। তবে যে কোনো একটাতে গেলেই সমাধান হয়ে যাবে। তো যদি সাপ মরে যায়, সাপ তার সবল দিবে না, তাই না? তাহলে সাপ কাকে বলছে? জাল দলিলকে সাপ বলছে, যেটা সবল দিচ্ছে, চেষ্টা করছে, তাই না? জি। তাহলে সাপটাকে তবে যদি স্যার আমি মেরে ফেলি, বাতিল করে দিই, তাহলে কিন্তু আর ওটা নিয়ে ঝামেলা নাই। ওটা নিয়ে আর কথা বলতে পারবে সে কোনো জায়গায়? না। ক আদালতে একটি দলিল তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মামলায় এই অভিযোগ করেন যে তাকে দাতা দেখিয়ে খ যে দলিল সৃষ্টি করেছে বা করেছে সেটি সম্পাদন করেনি। তার মানে এখানে ক আর খ এর মধ্যে ঝামেলা। খ একটা দলিল তৈরি করেছে এবং ক এর স্বাক্ষর সেখানে নকল করা হয়েছে, জাল করা হয়েছে। ক দাবি করছে ওই স্বাক্ষর আমার না, তাই না? জি। সম্পাদন মানে আমি স্বাক্ষর করিনি, সম্পাদন মানে স্বাক্ষর করা। তর্কিত দলিলটি, তর্কিত মানে যে দলিল নিয়ে ঝামেলা, তর্কের সৃষ্টি হচ্ছে, বা নালিশি দলিল, ঠিক আছে, জি। বাতিল না চাওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন। তাহলে জাস্ট যদি ঘোষণামূলক মামলা করা হয় আর এই দলিলটা যদি বাতিল না চাওয়া হয়, যেমন 842-এ মামলা করে ঘোষণা চাওয়া হবে এবং ওই অপরপক্ষের দলিলটা কি যে উপস্থাপন করবে সেটা আবার কি মামলা প্রমাণ করে বাতিল চাইতে হবে প্রার্থনায়, ঠিক আছে, যে এই দলিলের বলে সে আমাকে কি ঝামেলা করছে। তাই জি জি। 842-এই কিন্তু বাধ্যকর নয় ঘোষণা, মানে 42 ধারা, 42 ধারাতে ওই 39 ধারা কাজ করে দিবে আর 8 ধারাতে দখল ফিরে দিবে। 42 ধারা বলবে যে ওই দলিলটা আমার আমার জন্য বাধ্যকর নয়। তার মানে জি। সাপ থাকুক বেঁচে, কিন্তু সাপ যেন আমাকে সবল দিতে না পারে। আমি একটা মানে সুরক্ষার আগে ব্যবস্থা করে অ্যান্টিভেনম রাখবো, নেবেন। অ্যান্টিভেলম নিয়ে রাখবো 42 ধারায়, ঠিক আছে। সত্য ঘোষণা। তাহলে আমি এই যে 42 ধারায় বলবো ওই দলিলটা আমার জন্য বাধ্যতামূলক, মানে আমার জন্য বাধ্যকর নয়, ঠিক আছে। তাহলে আদালত মামলাটি খারিজ করে দেন। আদালতের উক্ত সিদ্ধান্তের সাথে আপনি কি একমত? সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করুন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? 39 ধারার বিধান কি বলছে? যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো দলিল, চুক্তি বৈধ বা বাতিলকৃত বা এমন দলিল যার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে, তবে সে ব্যক্তি দলিল আহ, যে ব্যক্তি দলিলটি বাতিল বা বাতিল যোগ্য মর্মে ঘোষণার জন্য মোকদ্দমা রুজু করতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে আদালত ইচ্ছাধীন ক্ষমতা বলে চুক্তিটি বা দলিলটি কি করতে পারে? বাতিল বা বিলুপ্ত, যেটা ক্যান্সেল বলা হয়, হিসেবে ত্যাগ করার নির্দেশ দিতে পারেন। আলোচ্য ক্ষেত্রে ক যেহেতু দলিল তার উপর বাধ্যকর নয় মর্মে শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়ের করে প্রতিকার প্রার্থনা করেছেন, সেহেতু আদালত কর্তৃক মামলাটি খারিজের প্রার্থনাটি যথাযথ হয়েছে। কি কারণ? সাপ বেঁচে থাকছে। সুতরাং আদালতের উক্ত সিদ্ধান্তের সাথে আমি একমত। এই ক্ষেত্রে ক কে এসআর অ্যাক্টের 39 ধারার বিধান অনুসারে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য মর্ম ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করতে হতো। তার মানে এখানে 39 ধারায় মামলা করতে হতো, এখানে 42 ধারায় শুধু মামলা করেছে। বুঝতে পেরেছেন? জি জি। এখানে আপনাদের কনফিউশন 12 আর 13 নিয়ে হতে পারে, যে 12তে তাহলে 842 করে সমাধান কি করে হচ্ছে 39 না দিয়ে। আরেকবার একটু পরে আপনাদের বুঝিয়ে দিই। বলছে ক আদালত একটি দলিল তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মামলায় এই অভিযোগ করেন যে তাকে দাতা দেখিয়ে খ যে দলিল সম্পাদন করছে সেটি সে সম্পাদন করেনি। এটা কি সে জাল এটা উল্লেখ করছে? বাধ্যকর নয় সে বলছে। বুঝতে পেরেছেন? তাহলে জি এখানে যে দলিল আর উপরের দলিল সে বলছে জাল, যেটা বলছে আমার বাবার কাছ থেকে সে করেছে। আর এখানে ডিরেক্ট এই ব্যক্তিরই সই আছে। বুঝতে পেরেছেন? জি।
এই ব্যক্তির সই আছে, যেহেতু এই ব্যক্তির সই আছে তাহলে এই দলিলটা এই ব্যক্তির উপরে ডিরেক্ট বাধ্য করা হচ্ছে না। আমার কথা হ্যাঁ, বুঝতে জি পেরেছেন? জি আগের প্রশ্নে বাবার সম্পত্তি বাবা মারা যাওয়ার পরে ছেলে পেয়েছে, আর এখানে বাবার বিষয় না, এই যার সম্পত্তি তার থেকেই লিখে নিয়েছে, মানে এটা ডিরেক্ট, তাই এটা দলিল বাতিল চাইতে হবে। আর ওখানে বাবা সম্পত্তি যদি বিক্রয় করেই থাকে তাহলে আগে কেন সে ওই সম্পত্তি দখলে নিল না? কেন? বাবা মারা গেল, সন্তানের কাছে এসেছে সম্পত্তি নিতে, তাহলে বোঝাই তো যাচ্ছে সেটা দলিলের সমস্যা আছে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার। এ আগের দলিলটা যদি বলতো যে তোমার বাবার কাছ থেকে না তোমার কাছ থেকেই তো কিনেছে, এই যে তোমার সই, তাহলে এখানেও শুধুমাত্র এই 39 ধারায় মামলা করতে হতো এবং সাথে 8 যুক্ত করতে হতো। কেন? বেদখল হয়ে গেছে, দখল উদ্ধারের জন্য 8 39 করতে হতো। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। আর স্যার এখানে যে আগে যে যার সত্যের জন্য বলা হয়েছে তার সাথে এখানে তো উনি তো নাই, ওনার ওয়ারিস থেকে ওটা চাওয়া হয়েছিল, আর এখন যার দ্বারা সম্পাদিত হয়েছে তিনি তো ইনস্ট্যান্ট বেঁচে আছে। এই কারণে যেহেতু আমি বেঁচে আছি আমার নামেই দলিল, তাই আমাকে দলিলটা বাতিল করতে হবে, কারণ সাপ আমার কাছে চলে আসছে, সবল দিচ্ছে। হ্যাঁ, আর এটা আমার ওইটা জন্য ক্ষতির কারণ এটা হচ্ছে। এটা খুবই মানে বিপজ্জনক। আর আগেরটা বাবা বিক্রি করেছে এটা দাবি করছে, বাবা বিক্রি করছে, এতদিন সম্পত্তি নেননি কেন? বাবা কবে মারা গেছে, আমি সম্পত্তি পেয়েছি, এখন আমার কাছে কেন ঝামেলা করতে আসছেন? লজিক দেখতে পাচ্ছেন? জি। ডালিয়া পারভিন বলেন। আর আগেরটাতে তো স্যার সে তো বেদখল হয়েছিল স্যার। বেদখলও হয়েছিল। 842 জি, আগের প্রশ্নের সাথে বেদখল হয়েছিল, তাকে তো 842 আসতে হবে। হ্যাঁ, মানে 8 ধারা নিতেই হবে তাকে। হ্যাঁ, ডালিয়া জি আপু জি বলেন। জি স্যার, আমি বলছিলাম এখানে হচ্ছে সাপোজ আমাকে দাতা দেখাইছে, হুম। দাতা যদি হচ্ছে এখানে হচ্ছে ক কে দাতা দেখাইছে, এখানে উপরেরটায় যদি দাতা বাবাকে দেখায় তো কি হবে? কত দাতা নম্বরের কথা আমি বলছেন? নিজে। 13 নম্বরের কথা বলছেন না 12 জি নম্বরের স্যার, কথা? 13 আর 14, 13 আর 14-তে যে কথাটা বলতেছে আমি দাতা 14 দেখাইছে নম্বর ক পড়িনি কয়টা। আপু, আমি 12 আর 13 নিয়ে না কথা হচ্ছে। স্যার, তাহলে 13-র কথাটাই বলি যে এখানে দাতা দেখাইছে হচ্ছে আহ আপনার হচ্ছে এখানে বলতেছে দাতা দেখাইছে কয়েকটা আদালতে মামলা করলো। দাতা যদি আমাকে দেখায়, সাপোজ এখানে আমি আমার কাছ থেকে সে হচ্ছে আহ জমিটা ক্রয় করছে, এটা যদি বলে তাহলে কি হবে স্যার? তাহলে এখানে 39 39 হবে। 39ই করতে হবে, কারণ ডিরেক্ট সাপ কাছে চলে আসছে, আর সবল দিবে। স্যার, বুঝেননি দাতা ব্যাপারটা যদি এরকম? আমাকে না দেখায়, অন্য কোনো মানুষকে, থার্ড পার্সনকে দাতা দেখাইছে, হুম। এখন মনে তখন করেন আপনি নিজের খেয়ে বোনের মোষ তাড়াতে যদি যান, 39 ধারায় মামলা করলে অ্যাড ভলোরম কোর্ট ফি দিতে হয়। এখন আপনি ডালিয়া আপনার বিরুদ্ধে একটা জাল দলিল তৈরি করলো কামাল, রহিম, করিম। কিন্তু আমি প্রথমে কিনছি। লেট মি ফিনিশ, মনে করেন এই একটা সম্পত্তি আপনার দখলে আছে এবং এই সম্পত্তিটা দখল করার জন্য 10 জন ব্যক্তি আলাদা আলাদা 10টা দলিল তৈরি করেছে এবং 10টা দলিলই জাল, কি করার জন্য? আপনার সম্পত্তিটা দখল করার জন্য। প্রত্যেকেই দেখিয়েছে এই সম্পত্তি ডালিয়া আমার কাছে বিক্রয় করেছেন, ঠিক আছে? তাহলে আপনি কি 10টা জি, দলিল বাতিলের জন্য আলাদা আলাদা 10টা মামলা করবেন? আপনার খরচ হবে না? একটা একটা মামলা আপনার কি মামলা করতে হবে? কি মামলা করতে হবে? ক্যান্সেলেশন ঘোষণামূলক। আপনাকে না, ক্যান্সেলেশন আমি করবোই না। আমি অন্যের ঘরে যে দলিল জাল হয়ে আছে আমি অন্যের দলিলটা বাতিল করতে কেন যাব? আমি কি করব? আমি ঘোষণামূলক মামলা করে এই সম্পত্তি আমার, এতটুকু জাস্ট আমার দরকার, আর দরকার নাই, আমার সম্পত্তিটা আমাকে সুরক্ষা করলেই হলো। এটা স্যার ডিক্লারেশন নিলেই তো সেখানে। হয়ে যাচ্ছে, এটা আমি আমার ইয়ার মধ্যে পেয়ে গেলাম, আমার আরেকটা স্বীকৃতির উদাহরণ, আদায় হয়ে গেল। দিই, মশা এবং মশারি। আপনার শরীরকে প্রোটেকশনের জন্য সবচেয়ে ভালো উপায় কি? আপনি রাত্রে মশারি টাঙিয়ে ঘুমান, তাই না? জি স্যার। এখন যদি মনে করেন যে আমার বাড়ির আশেপাশে লক্ষ লক্ষ মশা আছে, আমি কি করব? এমন একটা কাজ করব, সব মশাকে মেরে ফেলার মিশনে নামবো, রাত্রে ঘুমাবো না। র্যাকেট আছে না, চাইনিজ র্যাকেট, র্যাকেট নিয়ে বের হয়ে আমি সারা রাত জেগে থাকবো আর মশা মারবো, মশারি টাঙাবো না, আমি শুধু মশা মেরে যাব। এটা কি লজিক হলো? না স্যার, আমি আর সেটা ওই বলতেছি যে না। মশা হচ্ছে জাল দলিল, তাহলে মশা মারা আপনার কাজ না, আপনার নিজের সুরক্ষাটা কাজ, মশার ভিতরে থাকেন। তার মানে আপনার দলিল বাতিল করার দরকার নাই। আমার কথা বুঝতে পেরেছেন? দলিল বাতিল করব না, তাহলে হচ্ছে স্যার আমি আগে কিনছি।
হ্যাঁ, তাহলে আমি আগে হচ্ছে কিনে আমি হচ্ছে উনি আমাকে দাতা দেখাইছে, যেরকম আগের কোশ্চিনটা আমরা পড়লাম না যে হ্যাঁ, দাতা দেখাইছে, হুম, হচ্ছে আমাকে হচ্ছে দাতা দেখালো যে আমার কাছ থেকে কিনছে। কিন্তু এখানে দাতা দেখাইছে যে সে আর একটা, এই যে কে এল এর কাছ থেকে কিনছে, এল এর আবার এম, আবার কে আবার এম এর কাছেও বিক্রি করছে। এখানে দাতা হচ্ছে কে কে দেখাইছে, কিন্তু আমার কথা হলো এই কে কে না দেখায় যদি আমাকে দাতা দেখায়, মানে আমি হলাম প্রথম ক্রেতা, হুম। আমাকে যদি দাতা দেখায় তাহলে তো 39 না স্যার? এখানে আপনি যদি আবার সেটাকে কি চান যে সেটা জাল বা এটা আমি সম্পাদন করিনি, তাহলে 39। ঠিক আছে আপনার কথা। আচ্ছা, আর যদি কিনা হচ্ছে এইটাকে দেখাইছে সেটা রিয়া তো এখানেই বলছে, কিন্তু যদি দাতা আমাকে না দেখায় অন্য কাউকে দাতা দেখায় তখন কি হবে, এটা হলো আমার কোশ্চেন। ওটা আপনার 42 ধারাতে করলে হবে, যদি দখলে থাকে 42 ধারাই এনাফ, ওই মশারি টাঙালেই তখন হয়ে যাচ্ছে। 48 হ্যাঁ, শুধু 48 মশারি 48 টাঙালেই হয়ে করবো যাচ্ছে। স্যার? আর বেদখল হলে 8, বেদখল না হলে শুধু 42। ও, মানে আমি হচ্ছে এই এটা রেমিডিটা এট- হচ্ছে এটা এক্সট্রা এটা রেমিডি রিপিট এটা রিপিট না করি আগাই ক্লাসটা। যদি বুঝতে না পারেন আপনি ক্লাসটা আবার ভিডিও দেখবেন, প্রয়োজনে কালকে আপনাকে আলাদাভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে? ওকে স্যার, ওকে। ঠিক আছে। 8 আর 42 করবো না, শুধু একটাই করবো? হ্যাঁ, আপনি যেটা ওকে। বুঝতে পারবেন সেটা খাতায় লিখে ছবি তুলে আমাকে পাঠান। আপনার বোঝাটা সঠিক কিনা আমি হ্যাঁ নাতে উত্তর দিয়ে দেবো না। ঠিক আছে? ক্লাস শেষে। আচ্ছা স্যার। আচ্ছা। না, কনফিউশন আছে, আমি এটা স্বীকার করছি। ক, খ এর সত্য অস্বীকার পূর্বক খ কে এক খণ্ড জমি থেকে বেদখল করেন। খ সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা করে। তাহলে শুধু 8 ধারায়, 42 ধারায় মামলা করেছে, 8 ধারায় মামলা করেছে কি কামরুজ্জামান ভাই? না স্যার। তাহলে দখল ফেরত পাবে কিভাবে? এখন বলবে যে স্যার ওই গাছটা আমার। ঠিক আছে, গাছটা আপনার কিন্তু ফল আপনার না, ফল যে খাচ্ছে সেই খাবে। তাহলে লাভ হলো? গাছ আমার নামে আছে, না ফল স্যার। আরেকজন খাবে। তাহলে এখানে আমাকে 8 ধারাতেও মামলা করতে হবে, তাই না? জি। তাহলে একে কি করবে? ডিক্রি মঞ্জুর করবে না, কারণ এখানে বেদখল হয়ে গেছে। আর কি মামলা কি বলছে? খ সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা করে। তার মানে দখল বা উচ্ছেদ শব্দটা নাই। তার মানে এখানে 8 ধারায় মামলা করেনি, জাস্ট 42 ধারায় করেছে। সাইফুল ভাই বুঝতে পারলেন মামলার পরিণতি কি হবে? স্যার এখানে ক খ এর সাথে আইনত পরিণতি বর্ণনা করে। এখানে স্যার এক খণ্ড জমিতে বেদখল, সেটা বেদখলের মামলা, মানে আমার দখল ফিরে পাওয়ার জন্য মামলা। কিন্তু সে মামলা করেছে কি সত্য ঘোষণার প্রশ্নে বলে দিছে কি মামলা করেছে। তার মানে ওই খ বা খয়ের আইনজীবী ভুল করেছে, ভুল মামলা করেছে, 8 ধারা না করে জাস্ট 42 করেছে। তাই ডিগ্রি পাবে না। বুঝতে পেরেছেন কেন পাবে না? জি স্যার। আচ্ছা, এটা কেন পাবে না এটা সম্পর্কে একটা ইন্টারেস্টিং কেস ল আছে, যেটা এখানে দিয়ে দিলে খুব ভালো হবে। কেস ল দেওয়াটা খুব একটা জরুরি না, ঠিক আছে, তবে দিলে ভালো হবে। যেমন ঘোষণামূলক মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে বাদীকে সতর্কতার সাথে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে হবে। কেননা যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা আবশ্যক ছিল কিন্তু তা করা হয়নি, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত ঘোষণামূলক ডিক্রি মঞ্জুর করবেন না। আনুষঙ্গিক প্রতিকার বলতে দখলও ফিরে পাওয়ার প্রার্থনা, তাই না? সেটা চাওয়া হয়নি। জি। তাহলে ঘোষণা করে দিলাম, ঠিক আছে, এটা আপনার সম্পত্তি, কিন্তু সে ভোগ করবে, যে করছে সে। কারণ আপনাদের দখল ফেরত চাননি। দখল ফেরত চাইতে হলে কি করতে হবে? কোর্ট ফি দিতে হবে, অ্যাডভেলোরাম। আট ধারায়। আর দ্বারা অ্যাডভেলোরাম কোর্ট ফি দিতে হবে, 300 টাকায় মামলা 42 ধারায় করলে হবে না। এখানে একটা কেস আছে এআইআর 1936 মাদ্রাজ। তার মানে তখন কি ছিল? অখণ্ড ভারত, তাই না? ভারত পাকিস্তান হ্যাঁ। বাংলাদেশ একসাথে ছিল। এই মোকদ্দমার সিদ্ধান্ত মতে আনুষঙ্গিক প্রতিকার হলো সেই প্রতিকার যা মোকদ্দমার ঘোষণামূলক ডিক্রি মঞ্জুরের ক্ষেত্রে অপরিহার্য। অপরিহার্য মানে কম্পালসারি। যে মামলায় সত্যের ঘোষণার সাথে অনুগামী, অনুগামী মানে সাথে, হ্যাঁ, অনুগামী মানে জি। সাথে দেওয়া যায় এরকম প্রতিকার প্রার্থনা প্রয়োজন, সে মামলায় অনুগামী প্রতিকার প্রার্থনা ছাড়া সত্যের মোকদ্দমা অচল। অচল মানে চলবে না, মানে খারিজ হয়ে যাবে, ডিক্রি দিবে না। একটা মামলা, সিভিল মামলা করে যদি বাদী জিতে যায় তাহলে সেই মামলাটা বাদী কি ডিক্রি পাবে, আর বাদী যদি হেরে যায়
তাহলে ডিক্রি মঞ্জুর হবে না মানে মামলা খারিজ হয়ে যাবে। ডিক্রি মঞ্জুরের বিপরীত হচ্ছে মামলা খারিজ, রায়ে যে খারিজ হবে। বুঝতে পেরেছেন? জি। তো লাস্ট প্রশ্নে খ, সংক্ষুব্ধ হয়ে উক্ত জমিতে তার সত্ত্ব আছে মর্মে বিজ্ঞ আদালতে ঘোষণামূলক মামলা দায়ের করেছে। অর্থাৎ খ, আনুষঙ্গিক প্রতিকার হিসাবে দলিলটি দখল পুনরুদ্ধারের প্রার্থনা ব্যতীত শুধুমাত্র সত্য ঘোষণা মামলা করেছে, তাই সে হেরে যাবে। ঠিক আছে? জি, স্যার। ক্লিয়ার হলো? তাহলে কেস লও আমি একটা দিয়ে দিলাম, কেস লটা দেওয়া কম্পালসারি, তবে যদি মনে রাখতে পারেন দিবেন, কারণ বাস্তবে এই কেস লটা বারবার কাজে লাগে।